355 পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা তো নেওয়া যায়। এসআইআর তো হতেই হবে। এসআইআর শুধু ওয়েস্ট বেঙ্গলে হয়েছে কি, আরো তো অন্য স্টেটে হয়েছে। সেই স্টেটগুলোতে তো এত গোলমাল হয়নি। এই সরকার বোধহয় একটু আতঙ্কগ্রস্ত হয়েছিলেন এসআইআরটা নিয়ে। 100 কোটি টাকা সুপ্রিম কোর্টে লয়ারদের পেছনে খরচা হয়েছে। ভাই কিছু মনে করবেন না, আমাদের সরকারি কর্মচারীরা যারা এসআইআর করছেন তারা নাকি এত কাজের চাপ নাকি আত্মহত্যা করে ফেলছেন। আমি তো ভাবি আর অবাক হয়ে যাই। তুমি তো নবদ্বীপ থেকে যাতায়াত করো, এই যে আজকে কাজ করে আবার রাত্রিবেলা এই পরিশ্রমের জন্য তুমি কি করবে? আত্মহত্যা করবে? ওর যারা উকিল ছিলেন, শ্যাম দেওয়ান বা ওর সঙ্গে দেবাঞ্জন মন্ডল, এরা তো সকলে ভেরি কম্পিটেন্ট। উনি যা বলছেন সেটা ওরা বলতে পারবে না, এটা মনে করার কোনো কারণ। চিফ সেক্রেটারি আছেন, কতগুলো তার উপরে অ্যাডভাইসার আছে, প্রাক্তন চিফ সেক্রেটারি। তাহলে এই ভদ্রমহিলার যিনি এসছেন প্রথম মহিলা চিফ সেক্রেটারি, তাহলে তার কি স্ট্যাটাস রইল? নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। আমার কন্যার চেয়েও বয়সে ছোট। ভগবান আপনার মঙ্গল করুন। আপনি একজন প্রাক্তন বিচারপতি কর্ণাটক হাইকোর্ট। আমি কলকাতা হাইকোর্টে ছিলাম, সেখান থেকে আমি 2000 সালে এখানে বিচারপতি নিযুক্ত হই। 2015 15 এপ্রিল থেকে আমি কর্ণাটকে যাই এবং ওখানে চিফ জাস্টিস হিসেবে রিটায়ার করি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে থাকা, তারপরেও একটা কথা বলে আপনি আজকে শুরু করলেন যে ভগবান আপনার মঙ্গল করুক। এ রাজ্যের বর্তমান যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি স্যার, বিগত বেশ কয়েক বছর ধরে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ ৩টে স্বতন্ত্র ক্ষমতা দেওয়া সংস্থা। কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে যখনই কোনো বিষয় আসছে স্যার, আমরা দেখতে পাচ্ছি এই ৩টে বিষয় যেন একত্রে মিলে যাচ্ছে কোথাও গিয়ে। কারণ পশ্চিমবঙ্গের একাধিক ঘটনায় মানুষ বলছেন আমরা সুবিচার পাচ্ছি না, আমাদের সাথে কোনো কিছু ঠিক না হলেই তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন আইনি। ভাই, তিনটে কনস্টিটিউশনাল অথরিটি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, একটা লেজিসলেটিভ, একটা জুডিশিয়ারি। কথাটা হচ্ছে যে জুডিশিয়ারির কাজ হচ্ছে টু explain the constitutional problem that may crop up in a state or in a country. এখন প্রশ্ন হচ্ছে, যদি মানুষ দেখে যে গিয়ে বিচার পাচ্ছে না অথরিটিসদের কাছ থেকে, তখন তো তাদের কোনো উপায় নেই, তাদের তো কোর্টের কাছে আসতেই হবে। এবং কোর্টের যে আদালতের রায় সরকারের পছন্দ মতো প্রত্যেকবার হবে এমন তো কথা নেই। তারা আপিল করছেন, এবং আপিল কেন, উনি সুপ্রিম কোর্ট যাচ্ছেন। এবং আমি তো যতদূর জানি, এক খবর কাগজে দেখছিলাম প্রায় 100 কোটি টাকা সুপ্রিম কোর্টে লয়ারদের পেছনে খরচা হয়েছে। ফলে বিরোধ থাকবে, কারণ যে সরকার পক্ষ যে কাজ করতে চাইবেন সেটা নিজের স্বার্থে, সরকারের স্বার্থে। সেটা যে সত্যি জনগণের স্বার্থ কি স্বার্থ নয়, সেটা বিচার করবার জন্য আদালতে লোকে আসবে। আদালতে যে রায় দেবে সেই রায়টা মানতে হবে, পছন্দ না হলে উপরের কোর্টে যেতে হবে। কিন্তু উপরে আলটিমেটলি যদি সুপ্রিম কোর্ট কিছু বলে দেন, সেটা মানতে হবে ভাই। এটা না মানলে এই যে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা ভেঙে পড়ে যাবে। এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যে মুহূর্ত থেকে এসআইআর পদ্ধতি শুরু হলো, আমি আশা করবো আপনাকেও যেতে হয়েছে এসআইআর পদ্ধতির মধ্যে। আমার এসআইআর পদ্ধতিতে আমার নাম ছিল 2002 সালের ইয়েতে, ওই ভোটার লিস্টে। তারপরে আমার নাম কেটে দিয়েছিল। কারণ আমি 2000-এ যখন জজ হই তখন থেকে আমি আর ভোট দিইনি, কারণ ভোট দিতে গেলে তো একটা পলিটিক্যাল পার্টিকে দিতে হয়। তো ভাই আমি ভোট দিইনি। তো এবার যখন আমি কলকাতায় ফিরে এলাম, আমি খুব কনসার্ন ছিলাম না ভোটার লিস্ট আছে কি না আছে। আমার কাছে পাসপোর্ট আছে, ঠিক আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। কিন্তু এবার এসআইআর যখন হচ্ছে তখন আমি দেখলাম এটা তো বড় গোলমেলের ব্যাপার, একবার আমার নামটাও দরখাস্ত করি। আমাকে হয়তো যে ভদ্রমহিলা এখানে বিএলও না কে ছিলেন তার কাছে যেতে হয়নি, তিনি কাছেই থাকেন এবং হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। ফর্ম পাঠিয়ে দিয়েছেন আমার এবং আমার স্ত্রীর, আমরা ফর্ম ফিল আপ করে তাকে পাঠিয়ে দিয়েছি। আমি মানে মেসেজও পেয়েছি আবার মোবাইলে যে এগুলো আপলোড হয়েছে, তারা ওই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার আমার নামটা অ্যাড হবে না হবে পরে দেখা যাবে।
আমরা দেখলাম গতকাল থেকে সরাসরি বিচার বিভাগীয় তদারকিতে এসআইআর করার নির্দেশ। সরাসরি তদারকি। ভাই, এসআইআর তো হতেই হবে। আমাদের এই যে বার অ্যাসোসিয়েশন আছে, তারও তো ২-৩ বছর অন্তর অন্তর লিস্টটা দেখা হয়, কে মারা গেছেন, কে নতুন মেম্বার হয়েছেন, ইনক্লুড করতে হয়। এসআইআর শুধু ওয়েস্ট বেঙ্গলে হয়েছে কি? আরো তো অন্য স্টেটে হয়েছে। সেই স্টেটগুলোতে তো এত গোলমাল হয়নি। আমার কেন যেন ব্যক্তিগত ভাব হয়েছিল যে এই সরকার বোধহয় একটু আতঙ্কগ্রস্ত হয়েছিলেন এসআইআরটা নিয়ে। কেন সেটা ওরাই বলতে পারবে। প্রথমে তো আমি এসআইআর করতেই দেব না। আমি তারপরে আল্টিমেটলি তো এসআইআর তো হতেই হবে, না হলে কি করে হবে। এবং অফিসার নেওয়া নিয়ে এত বিব্রত, অফিসারদের জন্য আমি কিন্তু দুঃখিত। তার কারণটা হচ্ছে ফিরে এলে তো আবার ওই সরকারের আন্ডারে কাজ করতে হবে। এখন ইলেকশন কমিশনার হয়ে যদি সরকার বিরোধী কোনো কাজ ওরা করে ফেলেন, তখন তো তাদের পক্ষে চাকরি করা বিপদ হবে। বিব্রত বোধ করছিলেন এবং মাঝে মাঝে মেজাজ হারাচ্ছিলেন। আলটিমেটলি যখন এত গোলমাল হলো, তো সুপ্রিম কোর্ট বললো তারা ঠিক আছে, বিচার বিভাগ তদন্ত মানে অফিসারদের দিয়ে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেল অফিসারদের দিয়ে করানো হচ্ছে। কিন্তু এটা তো বাঞ্ছনীয় নয়, এটা তো বিচারকদের কাজ নয়। কিন্তু এখন মুশকিল যেটা হলো, এটা না করে উপায় নেই এই কারণে যে মানুষের মানে দুপক্ষের বিশ্বাস নষ্ট হয়েছে পারস্পরিক। এবং সেক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটিকে বা ইন্ডিপেন্ডেন্ট কোনো একটি প্রতিষ্ঠানকে ভরসা করতে হয়েছে। কিন্তু এটা বাঞ্ছনীয় নয়। আমি বারবার করে বলবো, এটা বাঞ্ছনীয় নয়। যার যা কাজ তাকে সেটা করা উচিত। এবং মুশকিলটা হচ্ছে যে, ভাই কিছু মনে করবেন না, আমাদের সরকারি কর্মচারীরা যারা এসআইআর করছেন, তারা নাকি এত কাজের চাপ নাকি আত্মহত্যা করে ফেলছেন। আমি তো ভাবি আর অবাক হয়ে যাই। বাঙালি কাজ করতে ভালোবাসে না, আমাদের নেতারাও বলে কাজ করতে হবে না। আর এরাও এখন মানে কাজ করতে হলেই তাদের নাকি আত্মহত্যা করে ফেলতে হচ্ছে। তো ভাই, তুমি তো নবদ্বীপ থেকে যাতায়াত করো। এই যে আজকে কাজ করে আবার রাত্রিবেলা এই পরিশ্রমের জন্য তাহলে তুমি কি করবে? আত্মহত্যা করবে? আমি তো কিছু বুঝে উঠতে পারি না। সরকারি দফতরে কাজ করছে তারা তো মানে একটা সেবা ভাব থাকা উচিত। তার বদলে তাদের একটা ভাব হচ্ছে যে আমাদের ভীষণ কাজ করতে হচ্ছে। আরে কাজ করতে তো হবেই। এবং সরকারি দপ্তরে যারা কাজ করেন তারা কত ভাগ্যবান বলো। পুরো মাইনে পান। এই রিটায়ারমেন্ট করার পরে অর্ধেক মাইনে পান। যদি ডিপেন্ডেন্ট স্ত্রী থাকেন, তিনি মারা গেলে তিনি একটা 30% পেনশন পান। ফলে 130 টাকা করে আমরা মাইনে, 100 টাকায় 130 টাকা মাইনে হচ্ছে, আরো বেশি হচ্ছে 180। কারণ 150-30, বাট এটা তো হচ্ছে। তো এই জিনিসটাও পাওয়ার পরও তাদের এত কর্মে অনীহা কেন? ভাই, যেই আসুন সরকারি অফিসে গেলে প্রথম কাজ হলে হবে না, ঘুরে আসুন। স্যার আমি একটা বিষয় বলব যে এই যে সরাসরি বিচার বিভাগীয় তদারকি এবং এটা কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যা পরিস্থিতি, এটা নিয়ে কি আদালতের একটা মানে আদালতের যে মানে একটা আমরা দেখেছি উদ্বেগ, সেই উদ্বেগেরই একটা প্রতিফলন? ভাই, যদি দুটো কনস্টিটিউশনাল অথরিটিস তীব্রভাবে পরস্পরের সঙ্গে ঝগড়াঝাটি করে, তখন আদালতের তো ইন্টারফেয়ারেন্স ছাড়া আর কোনো উপায় থাকে না। এর সঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা চেয়েও বড় কথা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি বা একটা ট্রাস্ট এর ওয়ার্ডি একটা ব্যাপার হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, যদি আমি তোমাকে বিশ্বাস না করি, তুমি আমাকে বিশ্বাস না করো, তাহলে তো একটা তৃতীয় পক্ষকে ঢুকতেই হবে। আমি আবার যেটা খানিকক্ষণ আগে বললাম, এসআইআর তো আরো অনেকগুলো জায়গায় হয়েছে, আরো হবেও হয়। কোনো জায়গায় কি এখনো পর্যন্ত আদালতের ইন্টারফেরেন্স করতে হয়েছে কি? আপত্তি হয়েছে, হইচই হয়েছে, কিছু নাম বাদ গেছে। কটা লোক দরখাস্ত করেছে বলতো, যতগুলো নাম বাদ গেছে তাদের মধ্যে, যে আমার নামটা অন্যায়ভাবে বাদ গেছে। আর এই কিছু একটা কাজ যখন হবে, কিছু ভুল হবে, ভুল সংশোধনের পদ্ধতি আছে। কিন্তু সেটাকে নিয়ে তো হইচই করে লাভ নাই, এটাকে পলিটিক্যাল ইস্যু করে তো লাভ নেই। এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু একটা। অন্য কোনো জায়গায় দরকার হলো না, আমাদের এখানে দরকার হলো কেন? আর আমি একজন উকিল দিয়েছি, তার উপরে যদি আমার কনফিডেন্স না থাকে, তাকে আমি পাল্টে দেবো। আমি নিজে গিয়ে বলতে চলে যাব, এটাও তো খুব বাঞ্ছনীয় পরিস্থিতি নয়। ওর যারা উকিল ছিলেন, শ্যাম দেওয়ান
বা ওর সঙ্গে দেবাঞ্জন মন্ডল, এরা তো সকলেই ভেরি কম্পিটেন্ট। উনি যা বলছেন সেটা ওরা বলতে পারবে না, এটা মনে করার কোনো কারণ নেই। সেটা উনি জানেন, উনি বলতে পারবেন। আমার কথা হচ্ছে, যদি কোনো ডাক্তার, কোনো উকিল বাবু, কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ওপরে আমার বিশ্বাস নষ্ট হয়ে যায়, আমি তাকে পাল্টে দেবো। আমি নিজে, সেও উপস্থিত আছে কোর্টের মধ্যে, আমিও হই হই করে চেঁচামেচি করছি, এতে না নিজের সম্মান থাকে, না সেই উকিলবাবুর সম্মান থাকে। জুডিশিয়াল অফিসার নিয়োগের একটা নির্দেশ রয়েছে। তারা কিন্তু যথেষ্ট সন্তুষ্ট বোধ করছেন। বিশেষত মালদা, মুর্শিদাবাদে তারা বলছেন কিভাবে কাজ করবে। ভাই, এটা তো সরকারকে দেখতে হবে। আবার যদি জুডিশিয়ারি ইন্টারফেয়ার করে সেখান থেকে তাদের সমস্ত দেয়, ওই সেন্ট্রাল ফোর্স দেয়, সেটাও তো বাঞ্ছনীয় নয়। আর আমাদের এখানে হিউম্যান রাইট কমিশনটা তো প্রায় ইনএফেক্টিভ হয়ে আছে দীর্ঘদিন ধরে। তো অশোক গাঙ্গুলি চলে যাওয়ার পরে তো আর ঠিক সেভাবে হিউম্যান রাইট কমিশনকে কাজ করতে দেখিনি। যদিও হিউম্যান রাইট কমিশনের যে রেকমেন্ডেশন গুলো গভর্নমেন্টের উপর বাইন্ডিং নয়, কিন্তু কিছু ইস্যু নড়াচড়া হলে তো তারা চিন্তিত হয়। শাহজাহানের যেটা হয়েছিল সন্দেশখালীতে, আমি জানি না হিউম্যান রাইট কমিশন কি করেছে, কিন্তু কথা হচ্ছে এই তো ভয়ঙ্কর পরিস্থিতি, সেখানে সরকারি যে মানে কতটা সেন্ট্রাল পুলিশের ট্রেনিং আছে চিন্তা করে দেখো, যে তারা সেখানে একটা গুলি ফুলি চালিয়ে দিয়ে কেলেঙ্কারি করেনি, বরং তারা মারধর খেয়ে চলে এসছে। তখন তাকে এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী শাহজাহান ভালো ছেলে, কিরকম ভালো ছেলে আমি তো এখন বুঝে উঠতে পারছি না। আমি ভাই বীরভূম জেলার লোক, বীরভূম জেলায় কামদা কিঙ্কর মুখোপাধ্যায়, প্রণব মুখার্জির বাবা, অবিনাশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায়, এরা ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট। এখন কংগ্রেস তো মানে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস যেটা অরিজিনাল সেটা তো একজন বাঙালি ভদ্রলোক ওয়েস্ট বেঙ্গল নষ্ট করে দিয়ে চলে গেছে। তো তৃণমূল কংগ্রেসের যদি নেতা হন কৃষ্ণমন্ডল বা অনুব্রত মন্ডল, কাজল শেখ, স্ট্যান্ডার্ডটা ঠিক ম্যাচ করে না। আর অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলেন, কেন বলেন আমি জানি না, আসলে ওর লেভেলটাই হয়তো তাই। কিন্তু মানে তারপরও নেতৃত্বে তিনি প্রশ্রয় পাচ্ছেন, তাকে মানে পদে রাখা হচ্ছে, কাজে লাগানো হচ্ছে। তো আমার কোনো সহকর্মী যদি এই ধরনের কথাবার্তা কাউকে বলতো, মানে আমার যদি কোনো কর্মচারী, তাকে তো আমি বলতাম, ভাই তুমি কাল থেকে আর এসো না। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন তাদেরকে ব্যাকিং দিয়ে গিয়েছেন এবং বলেছেন তারা কাজের লোক। বীরভূমটা দেখে নেন অনুব্রত মণ্ডল। তাহলে কি পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট? না না, ওকে তো সমর্থন না করছে, ওর মাথায় হাত না থাকলে মম তৃণমূল আবার কোথায়, দলটা তো মমতার। যাদের যাদের মাথার উপরে হাত আছে মমতার, তারা তারা কাজকর্ম করছে। কালকে যদি হাতটি যার উপর থেকে সরিয়ে নেবে, সে চলে যাবে। আর আজকে রাস্তায় ঘাটে খুব দেখতে খারাপ লাগে যে ওই বিবেক গুপ্ত সন্মার্ক কাগজের মালিক, সেই যে উত্তর কলকাতায়, বিবেকের সঙ্গে কখনো দেখা হলে আমি বলবো, যুবরাজ বলে একজনের ছবি দিয়ে দিচ্ছেন, এটা তো বাঞ্ছনীয় নয়, রাজতন্ত্র তো নয়। আর কোনো কেউ চিরকাল, কোনো একটা বংশ চিরকাল ধরে ক্ষমতা দখল রাখতে পারেনি। আজকে নেহেরু গান্ধী পরিবারের অবস্থা দেখো, মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেছে, তাই না? গুপ্ত সাম্রাজ্য আরো বড় ছিল, শেষ হয়ে গেছে। চুল, তারপরে পল্লব, তারা শেষ হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে, যদি কেউ মনে করেন আমরা চিরকাল থেকে যাব, বোধহয় হয় না গো। আপনি বললেন যে আ জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন। সামরিক বাহিনী দিয়ে তাদেরকে কাজ করাতে হবে সেটা কখনোই বাঞ্ছনীয় নয়। একদম বাঞ্ছনীয় না। সরকারের যে পুলিশ আছে তারা করবে। আনফরচুনেটলি যে পুলিশ যে পুলিশ অফিসাররা আছেন, তারা দুর্ভাগ্যজনকভাবে যেটা হয়েছে, তাদের তো চাকরি করতে হবে, তাদের এখন মুশকিল যেটা হয়েছে যে, আম, তাদের যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ করে তাদের তাই করতে হয়। কিন্তু আমি যদি একজন আইপিএস অফিসার হিসেবে বলি যে আমি বেঙ্গল পুলিশ কোড, ক্যালকাটা পুলিশ কোড আমি ফলো করব, ক্রিমিনাল প্রসিডিওর কোড ফলো করব, ইন্ডিয়ান পেনাল কোড ফলো করব, কোনো ডিরেকশন হুইচ ইজ কন্ট্রারি টু দিস প্রভিশনস আমি ফলো করব না, ফুরিয়ে গেল। এখন এরা তো সেটা বলতে পারছেন না।
বলতে পারছেন না, মানে একটা ঘটনা তো আমি অনেকবারই বলছি, তখন জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য এখানে চিফ জাস্টিস, একজন জুডিশিয়াল অফিসারের কাছে এত অত্যাচার করছে, তখন তৃণমূলের সমর্থিত উকিল বাহিনী তাকে বাঁচাবার জন্যে তিনি যখন এখান থেকে ওসি কে খবর পাঠাচ্ছেন, এসপি কে খবর পাঠাচ্ছেন, এসপি বলছে না ওখানে তৃণমূলের নেতারা আছে, আমি কিছু করতে পারবো না। একজন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টরের যারা প্রমোশন পেয়ে এসছেন তারা বলেন, আমি বুঝতে পারি আইপিএস অফিসার, লেখাপড়া জানা ছেলেপিলে, পরীক্ষা দিয়ে এসছেন, তিনি এই কথা বলবেন? আলটিমেটলি সুরজিৎ পুরকায়স্থ মশাইকে এবং দময়ন্তী সেন বলে যে মহিলা আছে ওদের ডেকে পাঠানোর পরে ১ ঘন্টা ০.৫ ঘন্টার মধ্যে তারা সামলে দিলেন। সেটা কেন করতে হবে? একজন এসপি যদি ডিরেকশন দেন লাঠি মেরে সরিয়ে দাও, এখানে অন্যায় হচ্ছে, তিনি সেটা বলতে পারেন না। তার কিসের ভয়? যে আমার চাকরি চলে যাবে, না আমার উন্নতি আটকে যাবে? চাকরি তো যেতে পারে না কোনো প্রপার স্টেপ নিলে। আমার এই ভীতিটা আইপিএস অফিসারদের মধ্যে, আইএএস অফিসারদের মধ্যে মর্মান্তিক, দুঃখজনক। এবার দেখুন না ভাই, যে চিফ সেক্রেটারি আছেন, কতগুলো তার উপরে অ্যাডভাইসার আছেন, প্রাক্তন চিফ সেক্রেটারি। তাহলে এই ভদ্রমহিলার, যিনি এসছেন প্রথম মহিলা চিফ সেক্রেটারি, তাহলে তার কি স্ট্যাটাস রইল? পন্থ আছে, তার আগে আমাদের মিস্টার ব্যানার্জি আছেন, সবাই আছেন চিফ অ্যাডভাইসার। তাহলে মানে আমি বুঝি না, তার অ্যাডভোকেট জেনারেল আছেন, তার আইএস অফিসাররা আছেন, তারা অ্যাডভাইসার না, তাকে একটা বাইরের লোক রিটায়ার কর তাকেই রাখতে হবে, তাকেই অ্যাডভাইসার দিতে হবে। আমি বুঝে উঠতে পারছি না। হয়তো ঠিক করেছেন তারা, হয়তো মানে খুব কাজের লোক। কিন্তু কথাটা হচ্ছে যে মানে এগুলো তো খানিকটা টাকার অপব্যয়ও হচ্ছে। আর কোনো একটা পার্টিকুলার কমিটি করে তাকে ডেকে নিয়ে একটা রিপোর্ট করতে বলা, এটা মানে একটা জিনিস হয়, কিন্তু তাকে রেগুলার রেখে দেওয়ার মানেটা আমি বুঝে উঠতে পারি না। আজকে যদি আমি মানে একটা কোনো অফিসের যদি সিইও হই, আমার উপরে যদি কোম্পানি একটা অ্যাডভাইসার বসিয়ে দেয় যার কাছে আমাকে রিপোর্ট করতে হবে বা যার কথা শুনতে হবে, তাহলে তো আমার পদের আর কোনো মূল্য থাকে না। কিছুদিন আগে আমরা শুনতে পাচ্ছি যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসবে। লাভ হবে কি? এর আগেও তো আমরা অনেক কেন্দ্রীয় বাহিনী ভাই, এই যে কেন্দ্রীয় বাহিনী আসে, দে আর প্লেসড আন্ডার দি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। তিনি নিউ আলিপুরে একটা রুট মার্চ করালেন, তাদের তিনি মেটিয়া বুরুজে পাঠালেন না, তারপরে খিদিরপুরে রুট মার্চ করালেন না। ফলে তিনি যা বলবেন তাই হবে। যেখানে যেখানে প্রত্যেক লোক, পুলিশ অফিসার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জানে কোন পকেট গুলো হচ্ছে ট্রাবলসাম পকেট, সেই সব জায়গায় রেগুলার রুট মার্চ করার তো তার মূল্য হয়, তার মানে হয়। কিন্তু তা তো হয় না সব সময়। তাহলে একমাত্র উপায় হচ্ছে, আমি প্রেসিডেন্ট রুলের ভয়ঙ্কর বিরোধী, কারণ একটি সরকার যে ইলেক্টেড হয়েছে জনগণের দিয়ে, তাকে বদলে দিয়ে আরেকটি সরকার কাজ করবে, এটা বাঞ্ছনীয় নয়। কিন্তু ৩৫৫ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা তো নেওয়া যায়। দি কমপ্লিশন অফ দ্য টেনিওর অফ মমতা ব্যানার্জি, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এটা হাত দেবে, দেরি মানে তাকে একটা সুযোগ দেবে যাতে এখানে মানে একটা প্রেসিডেন্ট রুল করতে পারেন বা কিছু করতে পারেন। বরং এসআইআরটা ঠিক মতো করতে দিলেই তো মঙ্গল, যে আমার রাজত্বকালেই এসআরটা হয়ে গেল, ভোটটা আমি করাবো। সেটা তো ওরা বলতে পারবেন ভাই। নিশ্চয়ই কিছু জল ছিল, যে জলটা ওরা একটু মানে বের করতে চাইছেন না।